the today's light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে নিচের নিউক্লিয়ত্রয়ের কোনটি আইসোটনিক? ওকে, উইচ অফ দ্য ফলোইং অ্যান্ড নিউক্লিয়ার ট্রিপলেটস আর আইসোটনিক? ওকে, আইসোটনিকটা কি? আইসোটোন হচ্ছে সে সমস্ত অ্যাটমস যাদের মধ্যে নাম্বার অফ নিউট্রনটা সেম থাকে। ওকে, তো আইসোটনটা আমরা এখানে লিখে নেবো সাইডে। আইসোটোন হচ্ছে atoms of different elements, which have same number of neutrons, but different number of protons. এদের মধ্যে নিউট্রনের সংখ্যাটা কিন্তু সেম থাকে, বাট প্রোটনের সংখ্যাটা কিন্তু আলাদা থাকে, ডিফারেন্ট নাম্বার অফ প্রোটনস। তো আমরা এই যে ট্রিপলেটগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা ট্রিপলেটের ক্ষেত্রে আমরা কিন্তু নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রনটা আমরা চেক করে নেব। যেখানে আমাদের নাম্বার অফ নিউট্রনটা সেম থাকবে তার ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ট্রিপলেট হয়ে যাবে। ওকে, আইসোটন হয়ে যাবে। তো প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি, ইন দ্য ফার্স্ট কেস, তো আমাদের কাছে দেওয়া রয়েছে 6C14, 7N15 অ্যান্ড 9F17। তো এইখানে আমরা যদি নিউট্রনটা বের করি, তাহলে কার্বনের ক্ষেত্রে নিউট্রন হবে 16 - 6, দ্যাট ইজ ইকুয়াল টু 8। নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের 15 - 7, দ্যাট ইজ অ্যাগেন 8। আর আমাদের ফ্লোরিনের ক্ষেত্রে হয়ে যাবে 17 - 9, দ্যাট ইজ 8। ওকে, তো এইটা আমাদের কিন্তু আইসোটোন হচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে নিউট্রনের সংখ্যা কিন্তু আমাদের 8টা। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে প্রোটনের সংখ্যা কার্বনের ক্ষেত্রে কিন্তু এখানে 6টা, নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে 7টা, আর ফ্লোরিনের ক্ষেত্রে এখানে 9টা। মানে প্রোটন সংখ্যা আমাদের আলাদা আলাদা রয়েছে, কিন্তু আমাদের নিউট্রন সংখ্যা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে 8টা। ওকে, তাই এটা কিন্তু আমাদের আইসোটোন হয়ে যাবে। পরবর্তী আমরা যদি দেখি, অপশন বিতে আমাদের কাছে দেওয়া রয়েছে 6C12, 7N14 and 9F19। ওকে, এইখানে যদি আমরা নিউট্রনের সংখ্যাগুলো বের করি, তাহলে আমরা দেখতে পাবো যে কার্বনের ক্ষেত্রে আমাদের নিউট্রন রয়েছে 6খানা, নাইট্রোজেনের ক্ষেত্রে রয়েছে আমাদের 7খানা, আর ফ্লুরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 10খানা নিউট্রন রয়েছে। তো এইখানে কিন্তু এইটা কোনো আইসোটোন হচ্ছে না, প্রত্যেকের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা। আমরা যদি অপশন সি দেখে নিই, অপশন সিতে আমরা দেখতে পাবো 6C14, 7N14 অ্যান্ড 6F17। তো এই ক্ষেত্রে যদি আমরা নিউট্রনের সংখ্যাগুলো দেখি, তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা নিউট্রন পাচ্ছি 8খানা, নাইট্রোজেনের ক্ষেত্রে পাচ্ছি আমরা 7খানা, আর ফ্লুরিনের ক্ষেত্রে পাচ্ছি আমরা 11খানা। তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নিউট্রনের সংখ্যা আলাদা, তাই এটাও কিন্তু আমাদের আইসোটোন হবে না। আমরা যদি অপশন ডি দেখে নিই, তাহলে অপশন ডিতে আমরা দেখতে পাবো যে 6C12, 7N15 অ্যান্ড 9F19। এই ক্ষেত্রে যদি আমরা নিউট্রনের সংখ্যাটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে নিউট্রন আমাদের রয়েছে কার্বনের ক্ষেত্রে 6খানা, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে 8খানা রয়েছে, আর ফ্লুরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10খানা রয়েছে। তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আলাদা, তাই এটাও কিন্তু আইসোটোন ট্রিপলেট হবে না। তো আমাদের অপশন কিন্তু হয়ে যাবে অপশন এ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে নিউট্রনের সংখ্যা 8টা, তাই এই যে ট্রিপলেটটা 6C14, 7N15 and 9F17, এই যে ট্রিপলেটটা, এইটা কিন্তু আমাদের আইসোটোন হচ্ছে, তাই আমাদের অপশন এটা সঠিক হবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ধোঁয়াশা হলো স্মোক। ধোঁয়াশা হচ্ছে আমাদের প্রাইমারি এয়ার পলিউটেন্ট, নট অ্যান এয়ার পলিউটেন্ট, সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট। হ্যাঁ,
এটা কিন্তু আমাদের বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পলিউটেন্ট, এটা সরাসরি মনে রাখবে। দিস ইজ বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট, মুখ্য এবং গৌণ বায়ু দূষক। এরপর এই প্রশ্নে আমাদের বলা হচ্ছে একটি আদর্শ গ্যাস সহজে তরল হয় যদি তার সংকট উষ্ণতা টিসি অ্যান্ড অণুগুলির মধ্যে যে আকর্ষণজনিত বল এ, এটা কি হলে সেটা সহজে তরল হবে। ওকে, অ্যান আইডিয়াল গ্যাস লিকুইফাইজ ইজিলি when its critical temperature Tc and intermolecular attraction A are. ওকে, মানে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড ইন্টারমলিকুলার ফোর্স কি হলে সেটা সহজে লিকুইফাই হবে। ওকে, তো আমরা প্রথমে দেখে নেব যে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচারের কি কন্ডিশন রয়েছে, কি ক্রিটিক্যাল টেম্পারেচার থাকলে আমাদের গ্যাসটা সহজে লিকুইফাই হবে। আসলে গ্যাস যেটা লিকুইফাই হয়, দ্যাট লিকুইফাই আন্ডার দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে বা ক্রিটিক্যাল টেম্পারেচারের কম টেম্পারেচারে কিন্তু গ্যাস লিকুইফাই হয়। মানে ক্রিটিক্যাল টেম্পারেচারটা এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারের নিচে কোনো গ্যাস লিকুইফাই হয়, সেটাকে ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। তো আমরা এখানে লিখতে পারবো যে a gas can only be liquefied under its critical temperature। মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচেই কিন্তু বা ক্রিটিক্যাল টেম্পারেচারের কম টেম্পারেচারেই কিন্তু একমাত্র গ্যাসকে লিকুইফাই করা সম্ভব। ওকে, ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার, ওকে। এখন যদি আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার কম থাকে, মানে আমি ধরে নিলাম ক্রিটিক্যাল টেম্পারেচার কোনো একটা গ্যাসের ক্ষেত্রে রয়েছে 20 ডিগ্রি, মানে সেই গ্যাসটাকে লিকুইফাই আমরা করতে পারবো তখন যখন আমাদের সারাউন্ডিং টেম্পারেচার কিন্তু, মানে আমাদের পারিপার্শ্বিক যে উষ্ণতা সেটা আমাদের 20 ডিগ্রির কম থাকতে হবে। এখন যদি আমরা টেম্পারেচারের কথা বলি, তাহলে এই যে টেম্পারেচার, এটা ভ্যারিয়েশন করে আমাদের ডিউরিং দ্য এন্টায়ার ডে, থ্রু আউট দ্য ডে। আর এটা কিন্তু আমাদের আরেকটা ভ্যারি করে যে টেম্পারেচার, সেটা কিন্তু থ্রু আউট দ্য সিজন। আরেকটা রয়েছে থ্রু আউট দ্য রিজন, ওকে, অথবা অ্যালটিটিউড। আমার বলার অর্থ হচ্ছে যে যে উষ্ণতা, মানে যে টেম্পারেচার আমাদের রয়েছে পারিপার্শ্বিক টেম্পারেচার, সেটা কিন্তু থ্রু আউট দ্য ডে আমাদের পুরো দিনে কিন্তু টেম্পারেচারটা ফিক্স থাকে না। সকালবেলা একরকম থাকে, রাত্রেবেলা একরকম থাকে, দুপুরবেলা একরকম থাকে, সন্ধ্যেবেলা একরকম থাকে। তো থ্রু আউট দ্য ডে কিন্তু টেম্পারেচারটা কিন্তু ভ্যারি করতে থাকে। একই রকমভাবে আমি যদি সিজনের কথা বলি, তাহলে থ্রু আউট দ্য সিজন কিন্তু আমাদের টেম্পারেচারটা ভ্যারি করে। আমাদের বর্ষাকালে একরকম টেম্পারেচার থাকে, ওকে, গ্রীষ্মকালে একরকম থাকে, শীতকালে একরকম থাকে। তো আমাদের সিজন ওয়াইজ কিন্তু টেম্পারেচারটা ভ্যারি করে। রিজন ওয়াইজ মানে আমরা যদি জিওগ্রাফিক্যাল রিজনটাকে চেঞ্জ করি, যেমন আমরা ইন্ডিয়ার মধ্যেও যেমন বিভিন্ন স্টেটে আমাদের ক্লাইমেটিক কন্ডিশনটা কিন্তু আলাদা, সেখানকার টেম্পারেচারটা আলাদা। ওকে, আমরা যেমন টেম্পারেট রিজনে রয়েছে। ওকে, আমরা যদি পোলার রিজনে চলে যাই, তাহলে সেখানে কিন্তু আমাদের, এটা যদি আর্থ হয় তাহলে এটা আমাদের পোলার রিজন। ওকে, আমরা এরকম টেম্পারেট রিজনে রয়েছি। পোলার রিজনে যদি আমরা চলে যাই, তাহলে সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে। ওকে, একই রকমভাবে অ্যালটিটিউডে যদি আমরা কথা বলি, আমরা যদি অধিক উচ্চতায় চলে যাই, তাহলে সেখানেও কিন্তু আমাদের টেম্পারেচারটা কম থাকে। আমার বলার অর্থ হচ্ছে যে পুরো পৃথিবীতেই কিন্তু মানুষ বসবাস করে। ওকে, আর বিভিন্ন রিজনে অথবা বিভিন্ন অ্যালটিটিউডে কিন্তু লোক থাকে। এখন আমরা সবাই যদি কোনো একটা গ্যাসকে তরল করতে চাই বা লিকুইফাই করতে চাই, তাহলে কিন্তু বিভিন্ন জায়গার যে ক্লাইমেটিক কন্ডিশন বা যে পারিপার্শ্বিক উষ্ণতা, সেটা কিন্তু আলাদা আলাদা থাকবে। এখন কোনো একটা গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার যদি 20 ডিগ্রি হয়, তাহলে আমাদের দিনের বিভিন্ন সময় হতে পারে যে টেম্পারেচার কিন্তু 20 ডিগ্রির বেশি থাকবে, 20 ডিগ্রির বেশি টেম্পারেচার থাকবে। যদি আমরা ইকুয়েটোরিয়াল এরিয়ায় দেখি, আমরা যেটা ইকুয়েটরের কাছে থাকে, আমরা নিরক্ষরেখার কাছে,
এইখানে কিন্তু আমাদের টেম্পারেচার অনেক বেশি থাকে, নিরক্ষরেখার কাছে আমাদের টেম্পারেচার বেশি থাকে। এখন এখানে দিনের কোনো একটা সময় যদি বেশিরভাগ সময় টেম্পারেচার কিন্তু 20 ডিগ্রির বেশি থাকবে। ওকে, নিয়ার অ্যাবাউট 30, 40, ওকে, এরকম টেম্পারেচারটা থাকে। তাহলে আমরা দিনের বেলায় কিন্তু এই গ্যাসটাকে আর আমরা লিকুইফাই করতে পারবো না। ওকে, বলার অর্থ হচ্ছে যদি আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার কম থাকে তখন কিন্তু আমরা গ্যাসটাকে সহজে লিকুইফাই করতে পারছি না। মানে আমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত টেম্পারেচারটা 20 ডিগ্রি থেকে নিচে ড্রপ করছে। 20 ডিগ্রির কম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। ওকে, অথবা আমাদের কৃত্রিম উপায়ে পারিপার্শ্বিক উষ্ণতা কিন্তু আমাদের 20 ডিগ্রির কম করতে হবে। ওকে, কিন্তু এখানে যদি আমাদের টেম্পারেচারটা বেশি হয়, টেম্পারেচার যদি আমাদের 20 ডিগ্রি জায়গায় আমাদের 80 ডিগ্রি টেম্পারেচার হয়, তাহলে এই যে টেম্পারেচার আমরা যে কোনো যদি জিওগ্রাফিক্যাল এরিয়ায় যাই, পুরো পৃথিবীর যে কোনো স্থানে কিন্তু টেম্পারেচার আন্ডার 80 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি টেম্পারেচার, 80 ডিগ্রি সেলসিয়াসের কম। কিন্তু আমরা যদি 20 ডিগ্রি সেলসিয়াসের কথা বলি তাহলে পুরো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কিন্তু 20 ডিগ্রি টেম্পারেচারের কম টেম্পারেচার কিন্তু থাকে না, এর থেকে বেশিও থাকে। কিন্তু 80 ডিগ্রি যদি আমি কথা বলি তাহলে পুরো পৃথিবীতে কোথাও 80 ডিগ্রি টেম্পারেচারের বেশি টেম্পারেচার থাকে না, যেটা আমাদের হ্যাবিটেট এরিয়া, মানে যেখানে লোক বসবাস করে। তো এই যে 80 ডিগ্রি সেলসিয়াস, এটা যদি আমাদের তাপমাত্রা হয় তাহলে প্রত্যেকটা এরিয়াতে তাপমাত্রা কিন্তু এর থেকে কম থাকে। তাহলে প্রত্যেকটা এরিয়াতে কিন্তু আমরা যখন ইচ্ছে তখন কিন্তু আমরা গ্যাসটাকে লিকুইফাই করতে পারবো। মানে ক্রিটিক্যাল টেম্পারেচার যদি বেশি হয় তাহলে আমরা একটা বেশি রেঞ্জ অফ টেম্পারেচারের মধ্যে কিন্তু আমরা গ্যাসটাকে লিকুইফাই করতে পারবো। ওকে, তাহলে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারের ভেরিয়েশনের যদি কথা বলি তাহলে সেটা যদি আমাদের বেশি হয় তাহলে কিন্তু গ্যাসটা আমরা সহজে লিকুইফাই করতে পারবো। ওকে, তো সে কথাটা আমি একবার লিখে দিচ্ছি এখানে, যে ওয়েন আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি এইটা যদি হাই হয়, তাহলে আমরা দ্য গ্যাস ক্যান বি লিকুইফাইড, অ্যাট এ রেঞ্জ অফ টেম্পারেচার, ওকে। আমরা বিভিন্ন রেঞ্জ অফ টেম্পারেচারে যদি আমরা মুভ করি তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা গ্যাসটাকে সহজে লিকুইফাই করতে পারবো যদি গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচারটা হাই হয়। ওকে, মানে 90 ডিগ্রি ধরে নিলাম, 70 ডিগ্রি ধরে নিলাম, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু টেম্পারেচার 70-র কম থাকবে। তো প্রত্যেকটা টেম্পারেচার রেঞ্জে কিন্তু আমরা এই গ্যাসটাকে লিকুইফাই করতে পারবো। সেটা 0 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি হতে পারে, কোথাও টেম্পারেচার আমাদের 35 হতে পারে, 40 হতে পারে, 45, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সেটাকে লিকুইফাই করতে পারবো, কারণ প্রত্যেকটা জায়গায় টেম্পারেচার কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারের কম। ওকে, তাই সেটা যখন হাই হবে তখন আমরা একটা রেঞ্জ অফ টেম্পারেচারের মধ্যে কিন্তু গ্যাসটাকে লিকুইফাই করতে পারবো। এর সহজ অর্থ এটাই যে গ্যাসটার যে লিকুইফিকেশন প্রসেস, সেই লিকুইফিকেশন প্রসেস কিন্তু ইজি হয়ে যাবে। তো লিকুইফিকেশন প্রসেস এটা ইজি কখন হবে? যখন আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচারটা বেশি থাকবে, প্রসেস বিকামস ইজি। ওকে, এইবার আর একটা ফ্যাক্টর আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ওকে, এখন এইখানে আমাদের গ্যাস থেকে তরলে নিয়ে যেতে হচ্ছে, মানে আমাদের স্টেটটা চেঞ্জ হচ্ছে, স্টেট অফ ম্যাটার চেঞ্জ করছে। তো আমরা মূলত যে যে তিনটে স্টেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমাদের সলিড, লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। এখন সলিডের মধ্যে যে অ্যাটম বা মলিকিউলগুলো থাকে তাদের মধ্যে এখানে ইন্টারমলিকুলার ফোর্স বলা হচ্ছে, মানে আমরা মলিকিউলস ধরে নেব। তো অ্যাটমের মধ্যে যে আমাদের মলিকিউলসগুলো রয়েছে, সলিডের মধ্যে, সেখানে কিন্তু তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স সেটা কিন্তু অনেক কম থাকে, তারা অনেক কাছাকাছি অবস্থান করে। আর এইখানে কি হয় যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স কিন্তু কম থাকে আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু বেশি থাকে, মানে এরা এক একে অপরের কিন্তু দিকে বেশি বল দ্বারা আকর্ষিত হয়। তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে এরা কিন্তু কাছাকাছি চলে আসে আর ইন্টারমলিকুলার ডিস্টেন্স কিন্তু কমে যায়। আমরা যদি একই রকম ক্ষেত্রে, মানে একইভাবে আমরা যদি লিকুইডের ক্ষেত্রে দেখি তাহলে এইখানে কিন্তু আমাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু তুলনামূলক সলিডের থেকে কিন্তু কম থাকে।
আর এইখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কম থাকে তাহলে এইখানে যে ডিস্টেন্সটা ইন্টারমলিকুলার ডিস্টেন্স এইটা কিন্তু বেড়ে যাবে অপেক্ষাকৃত সলিডের থেকে। তো এইখানে আমাদের ইন্টারমলিকুলার ডিস্টেন্স এইটা কিন্তু বেড়ে যাবে, আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এটা কিন্তু কমে যাবে। একই রকমভাবে আমরা যদি সলিডের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে দেখতে চাই, তাহলে গ্যাসের ক্ষেত্রে কিন্তু মলিকিউলগুলো আরও বেশি দূরে দূরে অবস্থান করে, আর এই ক্ষেত্রে যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স এটা কিন্তু আরও বেশি হয়, আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা আরও বেশি কম হয়। তো এইখানে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা আরও বেশি হবে কার তুলনায়? আমাদের লিকুইডের তুলনায়। আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এইটা কিন্তু আরও বেশি কম হবে। ওকে, মানে গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু কম থাকে। এখন গ্যাস থেকে যদি আমরা লিকুইডে পরিণত করতে চাই, তাহলে আমাদের ইন্টারমলিকুলার ডিস্টেন্সটাকে একটু বাড়াতে হবে। ওকে, সরি, একটু কমাতে হবে। এখানে বেশি আছে, এখানে একটু কম রয়েছে, মানে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটাকে আমাকে কমাতে হবে। ওকে, লোয়ার করতে হবে। আর এখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা এখানে অতিরিক্ত কম রয়েছে, এইটা আমাদের লিকুইডের ক্ষেত্রে তুলনামূলক বেশি রয়েছে। কার অপেক্ষায়? গ্যাসের অপেক্ষায়। মানে গ্যাস থেকে আমরা যখন লিকুইডে যাব তখন আমাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এইটাকে আমাদের বাড়াতে হবে। ওকে, মানে লিকুইফিকেশন করতে গেলে আমাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়াতে হবে। ওকে, মানে আমরা যখন গ্যাস থেকে লিকুইডে যাব তখন আমরা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা এখানে এ দ্বারা ডিনোট করা হয়েছে সেটা আমরা এখানে কিন্তু বাড়িয়ে নেব। ওকে, এইটাকে আমাদের বাড়াতে হবে। এইটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত বাড়বে আমাদের যে মলিকিউলগুলো রয়েছে এরা তত কাছাকাছি আসবে, আর এরা কম দূরত্ব অবস্থান করবে, আর কাছাকাছি এসে কিন্তু লিকুইফিকেশন প্রসেসটাকে সম্পন্ন করবে। তো আমাদের যে টোটাল কন্ডিশন সেটা হচ্ছে আমাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকতে হবে, আর আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচারটাকেও বেশি থাকতে হবে। তো আমাদের যে ফাইনাল আনসারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বোথ ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আর হাই, দুটোই আমাদের হাই থাকতে হবে। ওকে, তো দিস অপশন উইল বি কারেক্ট। এর পরের প্রশ্নে বলা হচ্ছে একটি কোলয়েড দ্রবণকে অন্ধকারে রেখে তার মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠানো হলো। আলোর গতিপথের সমকোণে উজ্জ্বলতার আবির্ভাব ঘটে। ওকে, এই ঘটনাকে মানে আলোর গতিপথের সমকোণে আমরা যদি দেখি তাহলে আমরা কিন্তু সে আলোক রশ্মিটাকে দেখতে পাই। ওকে, উজ্জ্বলতার আবির্ভাব ঘটে, এই ঘটনাকে কি বলা হয়? when light passes through a colloidal solution then the light become visible at right angle, মানে 90 ডিগ্রিতে সেটা ভিজিবল হয়ে যায়। দিস ফিনোমিনা ইজ কল্ড অ্যাজ, এই ফিনোমিনাটাকে কি বলা হয়, এই ঘটনাকে কি বলা হয়? দিস ফিনোমিনা ইজ নোন অ্যাজ টিন্ডেল এফেক্ট, এটাকে টিন্ডেল এফেক্ট বলা হয়। এটা তোমরা মনে রাখবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে তাপ উৎপাদনকারী বিক্রিয়ায় তাপমাত্রা 10 ডিগ্রি যদি আমরা বাড়িয়ে ফেলি, তাপ উৎপাদনকারী বিক্রিয়া মানে আমাদের এক্সোথার্মিক রিয়াকশন, মানে যে রিয়াকশনে আমাদের তাপের আবির্ভাব ঘটে। ওকে, ইন অ্যান এক্সোথার্মিক রিয়াকশন ইফ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজড বাই 10 ডিগ্রি, আমরা যদি 10 ডিগ্রি টেম্পারেচারটা ইনক্রিজ করি তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিক্রিজ করবে, এখানে কেসি ডাবল হয়ে যাবে, কেসি রিমেন্স আনচেঞ্জড, অর কেসি ইনক্রিজেস স্লাইটলি, এটা স্লাইটলি বেড়ে যাবে। কোন অপশনটা এখানে ট্রু হবে? এখন আমরা যদি রিয়াকশনের প্রপাগেশনের কথা বলি তাহলে কোনো রিয়াকশন কিন্তু ইউনিডাইরেকশনাল হতে পারে অথবা বাই ডাইরেকশনাল হতে পারে। এখন বাই ডাইরেকশনাল যে রিয়াকশন, সেই রিয়াকশনে কেবলমাত্র কিন্তু আমাদের ইকুইলিব্রিয়ামটা আমরা পেতে পারি। ওকে, ইকুইলিব্রিয়ামটা আমরা পেতে পারি। এখন এইখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা হচ্ছে প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে। আমরা যদি দেখি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এর কথা বলা হচ্ছে, এখানেও কেসি। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসির কথা বলা হচ্ছে প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে, মানে আমাদের এখানে ধরে নিতে হবে যে রিয়াকশনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমাদের বাই ডাইরেকশনাল রিয়াকশন। ওকে, আর এই টাইপের রিয়াকশনের ক্ষেত্রেই কিন্তু আমাদের ইকুইলিব্রিয়ামটা পাওয়া যায়, আর এই রিয়াকশন কিন্তু স্লো রিয়াকশন হয় উইথ রেসপেক্ট টু ইউনিডাইরেকশনাল রিয়াকশন।
ওকে, এখন আমরা যদি ইকুইলিব্রিয়ামের কথা বলি, আমি ধরে নিলাম আমাদের কাছে একটা রিয়াকশান রয়েছে এ প্লাস বি গিভস সি প্লাস ডি, এটা আমাদের একটা রিয়াকশন। ওকে, দিস ইজ বাইডাইরেকশনাল রিয়াকশন। আর এই রিয়াকশনের এক পর্যায়ে কিন্তু আমাদের ইকুইলিব্রিয়ামটা পাওয়া যায়। ওকে, এখন ইকুইলিব্রিয়ামের মধ্যে আমরা যদি কোনো ডিস্টারবেন্স নিয়ে আসি, মানে আমরা যদি টেম্পারেচারটা বাড়িয়ে ফেলি, ওকে, টেম্পারেচার যদি বাড়িয়ে ফেলি অথবা সরি আমরা যদি টেম্পারেচারটা বাড়িয়ে ফেলি অথবা প্রেশারটা চেঞ্জ করি অথবা আমরা রিয়াক্ট্যান্ট অথবা প্রোডাক্টের কনসেন্ট্রেশনটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে আমাদের ইকুইলিব্রিয়ামটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। ওকে, ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়ে যাবে, আর আমাদের এই যে রিয়াকশনটা সেটা ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড শিফট করার মাধ্যমে কিন্তু আবার ইকুইলিব্রিয়ামটাকে ফিরে পাবে। মানে যে আমরা ডিস্টারবেন্সটা ক্রিয়েট করেছি সে তার এফেক্টটাকে কিন্তু এটা মানে নালিফাই করে ফেলবে, এফেক্টটাকে নাল অ্যান্ড ভয়েড করে ফেলবে। ওকে, মানে এফেক্টটাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু এই রিয়াকশনটা ফরওয়ার্ড ডাইরেকশনও মুভ করতে পারে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনও মুভ করতে পারে টু গেট দ্য ইকুইলিব্রিয়াম ওয়ান্স অ্যাগেন। ওকে, তো আমরা যদি কোনো ডিস্টারবেন্স দিই, যেমন টেম্পারেচার বাড়িয়ে ফেলা বা টেম্পারেচার চেঞ্জ করা, প্রেশার বাড়িয়ে ফেলা, কনসেন্ট্রেশন চেঞ্জ করা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইকুইলিব্রিয়ামটা শিফট হয়। ওকে, এই যে প্রিন্সিপাল এটা কিন্তু দেওয়া হয়েছিল লি চ্যাটেলিয়ারের দ্বারা। এটাকে বলা হয় লি চ্যাটেলিয়ার প্রিন্সিপাল। লি চ্যাটেলিয়ার প্রিন্সিপাল এর অনুযায়ী আমরা যদি টেম্পারেচার, প্রেশার অথবা কনসেন্ট্রেশন যদি আমরা চেঞ্জ করি, তখন সেই ক্ষেত্রে কিন্তু রিয়াকশন ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে মুভ করার মাধ্যমে যে চেঞ্জটা আমরা করেছি সেই চেঞ্জটাকে কিন্তু নালিফাই করে অথবা সেই চেঞ্জটাকে কাটিয়ে ওঠে। ওকে, ওভারকাম করে। তো এই যে রিয়াকশনের ক্ষেত্রে এইটা যদি আমাদের একটা এক্সোথার্মিক রিয়াকশন হয়, যেটা বলা রয়েছে প্রশ্নে, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, আর এই এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে যে হিট, এই হিটটাকে কিন্তু একটা বাই প্রোডাক্ট হিসেবে কনসিডার করা হয়। তো এইটা হচ্ছে আমাদের হিট, এই রিয়াকশনে হিট উৎপন্ন হচ্ছে, আর এই হিটটা হচ্ছে এই রিয়াকশনের একটা প্রোডাক্ট। তো এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে হিটটাকে একটা প্রোডাক্ট হিসেবে কনসিডার করা হয়। আর এইখানে আমরা যদি এই হিটটাকে বাড়িয়ে দিই, এর মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তাহলে এই যে রিয়াকশন, এই রিয়াকশনটা চাইবে যে চেঞ্জটা আমরা করছি সেটাকে প্রতিরোধ করা অথবা সেটাকে কাটিয়ে ওঠা। যখন আমরা হিটটা বাড়িয়ে দেবো, মানে আমরা প্রোডাক্টটা বাড়িয়ে দিচ্ছি, যখন প্রোডাক্টটা বাড়িয়ে দেবো তখন রিয়াকশন চাইবে প্রোডাক্টটাকে কমিয়ে দিতে, মানে এটার প্রতিরোধ করবে। ওকে, তখন রিয়াকশন কি চাইবে, এটাকে কিভাবে কমাতে পারবে, যদি রিয়াকশনটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে মুভ করে, তো রিয়াকশন কি হবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে শিফট করে যাবে। ওকে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে শিফট করে যাবে। ওকে, তো আমরা যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই, তো অ্যাকর্ডিং টু লি চ্যাটলিয়ার্স প্রিন্সিপাল রিয়াকশনটা কিন্তু ব্যাকওয়ার্ড ডাইরেকশনে শিফট করবে। আর এর ফলে কি হবে, আমরা যদি কেসির কথা বলি, কেসি কি হয়, প্রোডাক্ট কনসেন্ট্রেশন আপন রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন। ওকে, আমরা যদি প্রোডাক্টটাকে বাড়িয়ে দিই, তাহলে যে রিয়াকশন সেটা কিন্তু ব্যাকওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে। আর ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যদি মুভ করে, দিস ইজ ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যদি মুভ করে, তাহলে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেটা কিন্তু কমে আসবে, আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিন্তু আমাদের বেড়ে যাবে। ওকে, তো আমরা যদি এইখান থেকে দেখি রিয়াকশন কোশ্চেন থেকে, যে প্রোডাক্ট কনসেন্ট্রেশন কিন্তু বাড়ছে, প্রোডাক্ট কনসেন্ট্রেশন কিন্তু কমে যাচ্ছে, যেহেতু রিয়াকশনটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, আর রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন কিন্তু বেড়ে যাচ্ছে। তো এর ফলে ওভারঅল যে কেসি, এটা কি হবে, কমে যাবে। ওভারঅল কেসি কি হবে, বা আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, এইটা কি হবে, কমে যাবে, কেসি কমে যাবে। ওকে, তো আমাদের অপশনটা কি হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ডিক্রিজেস। ওকে, এই অপশনটা আমাদের ট্রু হবে।
আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এর পরের প্রশ্নে বলা হচ্ছে which of the following shows correct increasing order of first ionization energy। ওকে, অপশনে তো প্রত্যেকটা ডিক্রিজিং অর্ডার দেওয়া রয়েছে। ওকে, তো এইটা কিন্তু ইনক্রিজিং হবে না, শুধুমাত্র অর্ডার অফ আয়োনাইজেশন এনার্জি। ওকে, প্রথমে আমাদের দেওয়া রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তো আমরা সেটা দেখে নেব। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের মধ্যে যদি আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিটা দেখি, ওকে, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, তাহলে আমরা উপর থেকে যদি নিচে আসি, মানে ডাউন দ্য গ্রুপ যদি আমরা মুভ করি, এরা প্রত্যেকে কিন্তু ফার্স্ট গ্রুপের মেম্বার। ওকে, ফার্স্ট গ্রুপ, আমরা ওপর থেকে যদি নিচে মুভ করি তাহলে কি হবে, যে সাইজ অফ অ্যাটম কিন্তু আমাদের এখানে বাড়বে, ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু এখানে কমে যাবে, আর সাইজ অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি কমে যাওয়ার কারণে আর জেড এফেক্টিভ এটাও কিন্তু আমাদের কমে যাবে। এই সমস্ত ফ্যাক্টরের কারণে কিন্তু আমাদের যে আয়োনাইজেশন এনার্জি এটা কিন্তু টপ টু বটম কিন্তু এটা কি হবে, আয়োনাইজেশন এনার্জি উপর থেকে নিচে কিন্তু আমাদের এটা কমে আসবে। ওকে, কমে আসবে। তো আমাদের ফাইনাল অর্ডার কি হবে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা অর্ডারটা লিখতে চাই, তাহলে আমাদের অর্ডারটা আসবে এখানে, যে উপর থেকে নিচে আমাদের অর্ডার আসবে ডিক্রিজিং অর্ডার, মানে লিথিয়াম থেকে আমাদের কম হবে সোডিয়াম, আর সোডিয়াম থেকে কম হবে পটাশিয়াম। ওকে, মানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়ামের সব থেকে কম, এইখানে এটা ডিক্রিজিং অর্ডারে দেওয়া রয়েছে। হ্যাঁ, আমরাও ডিক্রিজিং অর্ডারটাও লিখেছি, কিন্তু আমাদের ডিক্রিজিং অর্ডারটা কিন্তু অপশন এ এর সাথে ম্যাচ করছে না, মানে এই অপশনটা ভুল দেওয়া রয়েছে। ওকে, এরপর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের ক্ষেত্রে আমরা দেখে নেব। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা প্রত্যেকে হচ্ছে আমাদের সেকেন্ড গ্রুপ এলিমেন্ট। ওকে, সেকেন্ড গ্রুপ এলিমেন্ট। এখন এই ক্ষেত্রেও যদি আমরা টপ টু বটম মুভ করি, তাহলে আমরা কি দেখতে পাবো, একই রকমভাবে সাইজ কিন্তু এই ক্ষেত্রে বাড়বে, আমাদের ইলেকট্রোনেগেটিভিটি উপর থেকে নিচে কমবে, জেড এফেক্টিভ এটাও কিন্তু উপর থেকে নিচে কমবে, আর এই সমস্ত ফ্যাক্টরের কারণে আমাদের আয়োনাইজেশন এনার্জি এটাও কিন্তু টপ টু বটম কমে আসবে। ওকে, তো আমরা যদি অর্ডারটা লিখতে চাই, তাহলে আমরা অর্ডারটা কি পাবো, যে উপর থেকে নিচে আমাদের ডিক্রিজিং অর্ডারটা থাকবে। ওকে, তো বেরিলিয়াম থেকে কম হবে আমাদের ম্যাগনেসিয়াম, আর এর থেকে কম হবে আমাদের ক্যালসিয়াম। তো এইটা আমরা এখানে ফাইনাল অর্ডার পাবো। এটা আমরা দেখে নেবো এটা কি ম্যাচ করছে। ইয়েস, এটা ম্যাচ করছে, তো এটা আমাদের আনসার হবে। এর পরেরটাও আমরা একবার দেখে নেব। পরে রয়েছে আমাদের বোরন, কার্বন অ্যান্ড নাইট্রোজেন। এই দুটো কিন্তু আমাদের একটা গ্রুপের এলিমেন্ট ছিল, আর এইটা একটা পিরিয়ডের এলিমেন্ট রয়েছে। বোরন, কার্বন, নাইট্রোজেন, এইটা আমাদের সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ড, এটা একটা পিরিয়ডের দেওয়া রয়েছে, সেকেন্ড পিরিয়ড। এখন বোরনের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, তাহলে বোরনের ক্ষেত্রে যে আউটারমোস্ট ইলেকট্রন সেটা হচ্ছে আমাদের 2p1, কার্বনের ক্ষেত্রে 2p2, নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3। আর আমরা জানি, আমরা অ্যালং আ পিরিয়ড, আমরা একটা পিরিয়ডে যদি লেফট টু রাইট মুভ করি, তাহলে লেফট টু রাইট মুভ করলে আমরা কি পাই, যে জেড এফেক্টিভ কিন্তু বেড়ে যায়, সাইজ কিন্তু আমাদের কমে যায়, ইলেকট্রোনেগেটিভিটি আমাদের বেড়ে যায়, আর এই সমস্ত ফ্যাক্টরের কারণে আমাদের যে আয়োনাইজেশন এনার্জি এটাও কিন্তু আমাদের লেফট টু রাইট কিন্তু কি হয়, বেড়ে যায়, লেফট টু রাইট এইটা বেড়ে যায়, মানে এইখানে আমরা এইটা ইনক্রিজিং অর্ডার পাবো। ওকে, মানে আমাদের অর্ডারটা কি আসবে, ফাইনাল অর্ডার, দিস ইজ বোরন গ্রেটার দ্যান কার্বন গ্রেটার দ্যান নাইট্রোজেন, কিন্তু এইখানে আমাদের অর্ডারটা উল্টো দেওয়া রয়েছে, তো এইটাও আমাদের ভুল অপশন হবে। এরপর আমরা জার্মানিয়াম, সিলিকন অ্যান্ড কার্বন, এরা কার্বন ফ্যামিলি দেওয়া রয়েছে, একটাই গ্রুপের মেম্বার সবগুলো, তো কার্বন, সিলিকন অ্যান্ড জার্মানিয়াম এরাও একই গ্রুপের মেম্বার। ওকে, কার্বন ফ্যামিলি। তো এখানে আমরা যদি টপ টু বটম মুভ করি, একই রকমভাবে সাইজ কি হবে, বাড়বে, আমাদের ইএন কি হবে, কমে যাবে, জেড এফেক্টিভ কমে যাবে, তো এই সমস্ত ফ্যাক্টরের কারণে আমাদের আয়োনাইজেশন এনার্জি এটাও কিন্তু কমে যাবে। ওকে, তো এইখানে আমরা অর্ডারটা কি পাবো, এখানে আমরা যদি অর্ডার দেখি টপ টু বটম আমরা ডিক্রিজিং অর্ডার পাবো, কার্বনের থেকে কম হবে আমাদের সিলিকন,
এর থেকে কম হবে আমাদের জার্মেনিয়াম। ওকে, তো আমরা এই অর্ডারটা পাচ্ছি, কার্বন লেস দ্যান, কার্বন গ্রেটার দ্যান সিলিকন, গ্রেটার দ্যান জার্মেনিয়াম। কিন্তু আমাদের এখানে উল্টো দেওয়া রয়েছে, কার্বন এখানে সব থেকে কম দেওয়া রয়েছে। ওকে, কার্বনটা সব থেকে কম দেওয়া রয়েছে, সব থেকে বেশি দেওয়া রয়েছে জার্মেনিয়াম। অর্ডারটা উল্টো দেওয়া রয়েছে, তো আমাদের আনসার হবে বি। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে নিচের অর্ধকোষগুলির প্রমাণ বিজারণ বিভব ই নট দেওয়া রয়েছে, আর কোষ বিক্রিয়াটির ইএমএফ নির্ণয় করতে হবে। আমাদের এখানে দুটো হাফ রিয়াকশন দেওয়া রয়েছে, যেখানে আমাদের প্রমাণ বিজারণ বিভব দেওয়া রয়েছে। ইয়েস, এখানে আমাদের স্ট্যান্ডার্ড ইএমএফ পোটেনশিয়ালগুলো দেওয়া রয়েছে। ওকে, ক্যালকুলেট ইএমএফ অফ দ্য ফলোয়িং সেল রিয়াকশন। এই সেল রিয়াকশনটার ক্ষেত্রে আমাদের ইএমএফটা নির্ণয় করতে হবে। ওকে, আমাদের কি কি দেওয়া রয়েছে আমরা রিয়াকশনটা একবার লিখে নেব। আমাদের দেওয়া রয়েছে প্রথমে Zn that forms Zn2 plus and release 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন ত্যাগ করছে। ওকে, তো দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে, দুটো ইলেকট্রন যদি রিলিজ করে, রিমুভাল অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ অক্সিডেশন। তো এখানে আমাদের কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। ওকে, আর এর ক্ষেত্রে আমাদের ই নটটা কি দেওয়া রয়েছে, ই নট আমাদের দেওয়া রয়েছে প্লাস 0.76 ভোল্ট। ওকে, তো এই যে আমাদের ইলেকট্রোড পোটেনশিয়াল যেটা দেওয়া রয়েছে, তো এইটা আমাদের কি পোটেনশিয়াল হয়ে যাবে, এইটা হয়ে যাবে আমাদের স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল ফর জিঙ্ক। ওকে, অক্সিডেশন পোটেনশিয়াল ফর জিঙ্ক, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস 0.76 ভোল্ট। ওকে, এরপরে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে আমাদের আয়রন forms Fe2 plus ion and release 2 electron. Again, this is a oxidation reaction. The removal of electron is known as oxidation. আর এর ক্ষেত্রে আমাদের E নট দেওয়া রয়েছে আমাদের 0.41 ভোল্ট। আর আমরা এটাকে কি বলতে পারবো, E নট, this is for Fe, and this is again oxidation potential. এটা আমাদের অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ 0.41 ভোল্ট। আর আমাদের সেল রিয়াকশন যেটা দেওয়া রয়েছে, দ্যাট ইজ Fe2 প্লাস প্লাস Zn ফর্মস Zn2 প্লাস প্লাস Fe। ওকে, আমরা একবার সেল রিয়াকশনটা লিখে নেব যেটা আমাদের দেওয়া রয়েছে। সেল রিয়াকশন আমাদের দেওয়া রয়েছে, সেল রিয়াকশন এইটা দেওয়া রয়েছে আমাদের Fe2 প্লাস প্লাস Zn, এইটা আমাদের ফর্ম করছে Zn2 প্লাস প্লাস Fe। তো আমরা এইখানে যদি দেখি যে আয়রন থেকে আমাদের জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস তৈরি হচ্ছে, তো এইটা তো হচ্ছে আমাদের অক্সিডেশন। কিন্তু Fe2 প্লাস থেকে আমাদের Fe তৈরি হচ্ছে, এইটা কিন্তু ইলেকট্রনটাকে একসেপ্ট করে ফেলেছে, দুটো ইলেকট্রন নিয়ে ফেলেছে, তো এটার কিন্তু আমাদের রিডাকশন হয়ে গেছে। ওকে, আর আমরা যদি পুরো সেলের যদি আমরা ইএমএফটা বের করতে চাই, তাহলে আমাদের কাছে যে ইকুয়েশনটা আছে, ই নট সেল দ্যাট ইজ ইকুয়াল টু ই নট অফ অক্সিডেশন প্লাস ই নট অফ রিডাকশন। আর আমাদের প্রশ্নে দুটোই কিন্তু অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া ছিল। আমরা Fe যদি অক্সিডেশন পোটেনশিয়ালটা দেখলাম, Fe যদি অক্সিডেশন পোটেনশিয়ালটা দেখি, Fe ই নট Fe অক্সিডেশন, সেটা আমাদের দেওয়া ছিল কিন্তু পজিটিভ 0.41 ভোল্ট। ওকে, তো আমাদের কিন্তু প্রয়োজন হবে রিডাকশন, কারণ এখানে আয়রনের রিডাকশন হচ্ছে। আমাদের প্রয়োজন কি হবে, রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল। তো আয়রনের রিডাকশন পোটেনশিয়াল কি হবে, অক্সিডেশন পোটেনশিয়াল যদি পজিটিভ হয়, রিডাকশন পোটেনশিয়াল কিন্তু নেগেটিভ হয়ে যাবে, তো নেগেটিভ অফ 0.41 ভোল্ট। ওকে, আর আমাদের অক্সিডেশন পোটেনশিয়াল জিঙ্কের ক্ষেত্রে কি পেয়েছিলাম, আমরা একটু আগে দেখলাম
জিঙ্কের যে অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া ছিল সেটা ছিল আমাদের পজিটিভ 0.76 ভোল্ট। তো আমরা এখানে ভ্যালুগুলো পুট করে ফেলবো। ভ্যালু আমাদের যেটা দেওয়া রয়েছে, অক্সিডেশন পোটেনশিয়াল ফর জিঙ্ক দ্যাট ইজ 0.76 ভোল্ট প্লাস রিডাকশন পোটেনশিয়াল ফর আয়রন দ্যাট ইজ গিভেন মাইনাস 0.41 ভোল্ট। ওকে, তো আমাদের এটা যেটা আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আসবে এটা 0.35 ভোল্ট। ওকে, তো এটা আমাদের হয়ে যাবে 0.35 ভোল্ট, এটা আমাদের আনসার হবে। তো আমাদের অপশন বিটা ম্যাচ করছে, তো দিস ইজ আওয়ার আনসার। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন যৌগটির ডাইপোল মোমেন্ট সর্বাধিক? ওকে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট ডাইপোল মোমেন্ট? এই কম্পাউন্ডগুলোর মধ্যে হাইয়েস্ট ডাইপোল মোমেন্ট কার রয়েছে? ওকে, ডাইপোল মোমেন্ট কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে কখন থাকবে সেটা আমরা একবার দেখে নেবো। যে মলিকিউল, এটা তখনই থাকবে যখন মলিকিউলের কাছে পোলার বন্ড থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে মলিকিউলের যে স্ট্রাকচার সেটা কিন্তু এসিমেট্রিক্যাল জিওমেট্রি হতে হবে। এই দুই ক্ষেত্রে কিন্তু যে নেট ডাইপোল মোমেন্ট কিন্তু আমরা পাবো। ওকে, তাছাড়া নেট ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যাবে যদি সিমেট্রিক্যাল হয় আর বন্ড যদি পোলার না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে নেট ডাইপোল মোমেন্টটা পাবো সেটা কিন্তু জিরো হয়ে যাবে। নেট ডাইপোল মোমেন্ট পাওয়ার জন্য আমাদের মলিকিউলের কাছে কি কি থাকতে হবে? আ molecule has net dipole moment if it contains polar bond, প্রথমত পোলার বন্ড থাকতে হবে, আর কি and has asymmetrical geometry, প্রথমে আমাদের যে মলিকিউলটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে আমাদের অ্যামোনিয়া। এখন অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যদি ডাইপোল মোমেন্টটাকে আমরা বের করতে চাই তাহলে কিন্তু প্রথমে আমাদের অ্যামোনিয়ার কি জিওমেট্রিটা কিন্তু আমাদের এখানে ড্র করতে হবে। তো একটু মনোযোগ সহকারে দেখবে, এখানেও কিন্তু আমাদের ভিবিটির প্রয়োজন হচ্ছে, সরি ভিএসসি পিআরটি। তো যাদের টপিকটা ক্লিয়ার নেই ওরা কিন্তু টপিকটা ক্লিয়ার করে নেবে। মলিকুলার যে কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার যদি তোমরা তৈরি করতে না জানো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়বে, অনেক প্রশ্ন কিন্তু সলভ করতে পারবে না। ওকে, তো এইটা আমাদের অ্যামোনিয়ার স্ট্রাকচার, দ্যাট ইজ আ পিরামিডাল স্ট্রাকচার। ওকে, এই ক্ষেত্রে কি হবে যে আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখি দেন দ্যাট ইজ 3। হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1। ওকে, তো এইখানে ডেল্টা ইএন হচ্ছে আমাদের একটু ঠান্ডা লেগে রয়েছে তাই গলার অবস্থা একটু খারাপ, সরি ফর দ্যাট। ইএন হচ্ছে আমাদের এখানে 0.9। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি বন্ডটা কিন্তু আমাদের পোলার, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আ পোলার বন্ড, ইয়েস দিস ইজ আ পোলার বন্ড। আর পোলার বন্ড হওয়ার কারণে কি হবে যে মোর ইলেকট্রোনেগেটিভ তার দিকে কিন্তু আমাদের একটা পার্শিয়াল চার্জ ডেভেলপ হবে। তো যে আমাদের যে মোর ইলেকট্রোনেগেটিভ তার দিকে আমাদের পার্শিয়াল নেগেটিভ চার্জ ডেভেলপ হবে, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার দিকে পার্শিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ হবে। তো দিস ইজ পার্শিয়াল পজিটিভ, দিস ইজ পার্শিয়াল পজিটিভ। ওকে, এইবার আমাদের যে ডাইপোল মোমেন্ট কখন তৈরি হয়? যখন দুটো চার্জ পাশাপাশি থাকে, ওকে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, তখন এর মধ্যে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়। তোমরা ফিজিক্সে এটা পড়েছো অনেকে। ওকে, এইবার ডাইপোল তৈরি হয়, সেটাকে ডাইপোল বলা হয়। ওকে, আর ডাইপোল মোমেন্ট থাকে। আর ডাইপোল মোমেন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো চার্জ ডেভেলপ হয়েছে আর দুটো চার্জের মধ্যে আমাদের ডাইপোল মোমেন্টটা এখানে তৈরি হবে। আর ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কোন দিকে হবে? ফ্রম পজিটিভ টু নেগেটিভ চার্জ। তো এর ডাইরেকশনটা কিন্তু এই দিকে হবে। ওকে, এটাকে আরেকটু আমি ঠিক করে নিই। ওকে, এইখানে আমরা ডাইরেকশন কি পাবো? এই ডাইরেকশনটা পাবো। এইখানে ডাইরেকশন কি পাবো? এইটা। এইখানে ডাইরেকশন কি হবে? এইটা। ওকে, আর লোন পেয়ারের জন্য আমাদের
টুয়ার্ডস দ্য লোন পেয়ার ডাইপোল মোমেন্ট হয়ে থাকে। ওকে, তো আমাদের যে নেট ডাইপোল মোমেন্ট সেটা আমরা কোন দিকে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের ওভারঅল উপরের দিকে আমাদের নেট ডাইপোল মোমেন্টটা আমরা পাবো। দিস ইজ নেট ডাইপোল মোমেন্ট। ওকে, এইটা আমরা কার দিকে দেখলাম, এটা কার জন্য দেখলাম, আমরা NH3 এর ক্ষেত্রে দেখলাম। আর এটা একটা এসিমেট্রিক্যাল জিওমেট্রি, এটা কিন্তু সিমেট্রিক্যাল জিওমেট্রি না। এইবার আমরা যদি পরবর্তী স্ট্রাকচারগুলো দেখি, এর পরের অপশনে আমাদের দেওয়া রয়েছে PF5। ওকে, PF5 এটার স্ট্রাকচার যদি আমরা তৈরি করি, এটা হচ্ছে আমাদের ট্রাইগোনাল বাইপিরামিডাল একটা স্ট্রাকচার। এটার স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়, আমাদের সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ফসফরাস, আর এর থেকে আমাদের এইখানে আমাদের 3টে ফ্লোরিন অ্যাড থাকবে, আর উপর নিচে কিন্তু আমাদের 2টো ফ্লোরিন অ্যাড থাকবে। ওকে, এইটা আমাদের একটা ট্রাইগোনাল স্ট্রাকচার তৈরি হচ্ছে, আর এর উপর নিচে থাকা এটা বাইপিরামিডাল স্ট্রাকচার তৈরি করে। তো দিস ইজ আ ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার, আর এইটা হচ্ছে আমাদের একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার। ওকে, দিস ইজ আ সিমেট্রিক্যাল স্ট্রাকচার। এইখানে আমরা যদি দেখি যে ফ্লোরিনের যে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আমাদের 4, আর ফসফরাসের হচ্ছে আমাদের 2.1। তো আমাদের যে ডেল্টা ইএন সেটা কিন্তু 1.9, এটা কিন্তু অনেক একটা পোলার বন্ড। ওকে, লার্জলি আ পোলার বন্ড। তো আমাদের ডেল্টা নেগেটিভ আমাদের এই দিকে থাকবে, দিস ইজ ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ। তো আমাদের ডাইপোল মোমেন্টের যে ডাইরেকশন হবে সেটা আমাদের টুয়ার্ডস দিস, এই ডাইরেকশনে হবে, এইটা এই ডাইরেকশনে হবে, উপরটা উপরের ডাইরেকশনে, আর নিচেরটা নিচের ডাইরেকশনে। ওকে, এইখানে আমরা যদি দেখি যে উপর নিচে যেটা আমাদের রয়েছে, ডাইপোল মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি। আর উপরে যে ডাইপোল মোমেন্ট আর নিচের ডাইপোল মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি বন্ড কিন্তু সিমিলার, ফসফরাস ফ্লোরিন বন্ড, ফসফরাস ফ্লোরিন বন্ড। তো দুটোর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কিন্তু সেম হবে, আর ডাইরেকশনটা উল্টো, তাই এই দুই ভেক্টর কোয়ান্টিটি কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। আর তোমরা অনেকে জানো যে 3টে ইকুয়াল ভেক্টর যদি একে অপরে 120 ডিগ্রিতে থাকে, তাহলে কিন্তু নেট ভেক্টর যেটা আছে, নেট ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর, সেটা কিন্তু আমাদের 0 হয়ে যায়। ওকে, আর এইখানে দেখতে পাচ্ছি আমরা মাঝখানে 120 ডিগ্রিতে ইকুয়াল 3টে ডাইপোল মোমেন্ট রয়েছে। তো এইখানে আমাদের যে নেট ডাইপোল মোমেন্টটা আসবে সেটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে। এখানে নেট ডাইপোল মোমেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু 0। এইটা আমরা PF5 এর ক্ষেত্রে দেখলাম। একই রকমভাবে আমরা যদি PCl5 এর ক্ষেত্রে দেখি, PCl5 তারও কিন্তু সিমিলার স্ট্রাকচার রয়েছে, এটারও কিন্তু সিমিলার স্ট্রাকচার অ্যাজ PF5, আর এরও নেট ডাইপোল মোমেন্ট কিন্তু 0। এইবার আমাদের আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে আমাদের NF3, দ্যাট ইজ আওয়ার NF3। এর স্ট্রাকচারটা কিন্তু আমাদের NH3 এর মতো, অ্যামোনিয়ার মতো স্ট্রাকচার হয়ে থাকে। মাঝে আমাদের নাইট্রোজেন থাকবে, এর উপরে আমাদের লোন পেয়ারটা থাকবে, পিরামিডাল স্ট্রাকচার হবে। দিস ইজ ফ্লোরিন, ফ্লোরিন অ্যান্ড ফ্লোরিন। ওকে, এইখানে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স রয়েছে, এটা ইলেকট্রোনেগেটিভিটি 3, এর ইলেকট্রোনেগেটিভিটি 4। সো দিস ইজ ডেল্টা নেগেটিভ। ওকে, so this is delta positive, delta negative, delta negative and delta negative. ওকে, এইখানে আমরা যদি ডাইরেকশনটা দেখি ডাইপোল মোমেন্টের, তাহলে সে ডাইরেকশনটা কি দাঁড়াবে? ডাইরেকশন আমরা যদি দেখি নাইট্রোজেন থেকে ফ্লোরিনের দিকে ডাইরেকশন হবে, এই ডাইরেকশনটা এইদিকে হবে, এই ডাইরেকশনটা এইদিকে হবে। ওকে, আর লোন পেয়ারের যে ডাইরেকশন সেটা কিন্তু টুয়ার্ডস দ্য লোন পেয়ার, মানে উপরের দিকে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে ডাইপোল মোমেন্ট, লোন পেয়ারের যে ডাইপোল মোমেন্ট সেটা উপরের দিকে, আর যে নিচের দিকের আমাদের যে টোটাল 3টে ডাইপোল মোমেন্ট সেটা নিচের দিকে। ওকে, আর এই দুই ডাইপোল মোমেন্ট কিন্তু একে অপরকে কন্ট্রাডিক্ট করছে, মানে কাউন্টার করছে একে অপরকে। তো অপোজিট হওয়ার জন্য কিন্তু এখানে যে নেট ডাইপোল মোমেন্ট
নেট ডাইপোল মোমেন্টটা কিন্তু আমাদের নিচের দিকে হবে আর সেটা কমে আসবে, সেটা কিন্তু কমে যাবে। ওকে, নেট ডাইপোল মোমেন্টটা আমাদের কমে যাবে। দিস ইজ নেট, দিস ইজ নেট, নেট ডাইপোল মোমেন্ট। নেট ডাইপোল মোমেন্টটা কিন্তু আমাদের কমে যাবে কার তুলনায়? আমাদের NH3 তুলনায়। NH3 ক্ষেত্রে যদি আমরা NH3 ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পেলাম, যে এখানে ডাইপোল মোমেন্টটা প্রত্যেকটা একই ডাইরেকশনে রয়েছে, তার নেট ডাইপোল মোমেন্ট কিন্তু এখানে আমাদের বেড়ে যাবে। আর এই ক্ষেত্রে আমাদের যে ডাইপোল মোমেন্ট লোন পেয়ারেরটা উপরের দিকে, আর বাকি তিনটে বন্ড পেয়ারের যে বন্ড পেয়ারগুলোর যে ডাইপোল মোমেন্ট সেটা কিন্তু নিচের দিকে। তো দুটো কিন্তু অপোজিট ডাইরেকশন হওয়ার জন্য নেট ডাইপোল মোমেন্ট কিন্তু এটা আমাদের কমে আসবে। ওকে, তো আমরা ডাইপোল মোমেন্টের যদি আমরা সরি, গলার অবস্থা খুব খারাপ। ডাইপোল মোমেন্টে যদি আমরা অর্ডারটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের NH3-র যে ডাইপোল মোমেন্ট সেটা কিন্তু বেশি হবে আমাদের NF3 এর তুলনায়, কারণ NF3 এর ক্ষেত্রে সেটা কিন্তু অপোজিট ডাইপোল মোমেন্ট রয়েছে, তাই নেট ডাইপোল মোমেন্ট কিন্তু কমে যাবে। এইটা আমাদের অর্ডার অফ ডাইপোল মোমেন্ট। যদি কোনো প্রশ্নে অর্ডার আসে তাহলে সেটাও তোমরা করতে পারবে, অর্ডার অফ ডাইপোল মোমেন্ট। ওকে, এই দুটোর মধ্যে আমরা শুধু কম্পেয়ার করছি, কারণ এর ক্ষেত্রে তো 0 আর এর ক্ষেত্রেও 0 ডিউ টু সিমেট্রিক্যাল স্ট্রাকচার। তো আমাদের অপশনটা কোনটা হয়ে যাবে? অ্যামোনিয়া, NH3 আমাদের অপশন হবে। ওকে, এর ক্ষেত্রে আমাদের হাইয়েস্ট ডাইপোল মোমেন্টটা পাওয়া যাবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে যে CrCl3.6H2O এটা 1 মোল হবে, এখানে 1 মোল হবে, দিস ইজ 1 মোল। 1 মোল CrCl3.6H2O এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, এর অতিরিক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়ায় 3 মোল সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এই যে যৌগটা, এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এর গঠনটা কি হতে পারে? 1 মোল অফ দিস কম্পাউন্ড গিভস 3 মোল অফ AgCl অ্যান্ড with AgNO3. What is the likely structure of this coordination compound? ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা রিয়াকশনটা যদি একটু খেয়াল করি, এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা রয়েছে এটা কার সাথে রিয়াকশন করছে? সিলভার নাইট্রেটের সাথে, আর তৈরি করছে সিলভার ক্লোরাইড। মানে এইখানে সিলভারের সাথে যে নাইট্রেট আয়নটা ছিল সেটা কিন্তু এখানে ডিসপ্লেস হয়ে যাচ্ছে বাই দ্য ক্লোরাইড আয়ন, মানে এটা একটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ওকে, মানে এইখানে আমাদের রিয়াকশানে কিন্তু ক্লোরাইড আয়নটা অবশ্যই তৈরি হচ্ছে। মানে এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এইখানে কিন্তু ক্লোরিনটা কি হচ্ছে, ক্লোরিনটা কিন্তু এখানে আয়োনাইজ হচ্ছে, আর এখানে 3 মোল তৈরি হচ্ছে। ওকে, 3 মোল তৈরি হচ্ছে, মানে এখানে 3টে ক্লোরাইড আয়ন কিন্তু এখানে আমাদের, যেহেতু 1 মোল এটা রয়েছে, 1 মোল এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে এখানে আমাদের 3 মোল AgCl তৈরি হচ্ছে, মানে এখানে 3 মোল ক্লোরাইড আয়ন রয়েছে, মানে এইখান থেকে আমাদের 3 মোল কিন্তু আয়োনাইজেবল ক্লোরাইড আয়ন কিন্তু এখানে আমাদের তৈরি হচ্ছে। ওকে, মানে ক্লোরাইড আয়ন কিন্তু আয়োনাইজ হচ্ছে ফ্রম ওয়ান কম্পাউন্ড থেকে। একটা কম্পাউন্ডে যদি কথা বলি তাহলে 3টে ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে, তাহলে এখানে 3 মোল AgCl উৎপন্ন হওয়া সম্ভব। ওকে, তো আমরা এখানে লিখে নেব যে ফ্রম ওয়ান কম্পাউন্ড, একটা কম্পাউন্ড থেকে, যেটা আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সেখান থেকে কিন্তু আমাদের 3টে আয়োনাইজেবল ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে। 3 আয়োনাইজেবল ক্লোরাইড আয়ন ইজ ফর্মড। 3টে ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে, মানে এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আমাদের দেওয়া রয়েছে, এটার মধ্যে কিন্তু 3টে আয়োনাইজেবল ক্লোরাইড আয়ন রয়েছে। ওকে, 3 ক্লোরাইড আয়ন ফর্মড, এটা আমি এভাবে লিখি, 3 ক্লোরাইড আয়ন ফর্মড, মানে এর মধ্যে this coordination compound has 3 ionizable chloride ion, 3 ionizable chloride ion. ওকে, কারণটা কি? কারণ আমরা দেখতে পাচ্ছি রিয়াকশনে আমাদের 3টে ক্লোরাইড আয়ন ফর্ম হচ্ছে। একটা কম্পাউন্ড থেকে 3টে ক্লোরাইড আয়ন যদি ফর্ম না হয় তাহলে কিন্তু 3 মোল AgCl উৎপন্ন হবে না। ওকে, আর 3টে ক্লোরাইড আয়ন যদি ফর্ম হয় মানে আমাদের 3টে আয়োনাইজেবল ক্লোরাইড আয়ন রয়েছে। ওকে,
তো আমরা অপশানে এইখানে আমরা ম্যাচ করে নেব যে তিনটে আয়োনাইজেবল ক্লোরাইড আয়ন কোনটায় রয়েছে। ওকে, তো আমরা প্রথম অপশানটা যদি দেখি তাহলে একটা জিনিস এইখানে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পারবো সেটা কিন্তু আয়োনাইজেবল না। এইখানে যে কোনো কিছু হতে পারে, এই যে স্ট্রাকচারটা নট আয়োনাইজেবল, এটা কিন্তু আয়োনাইজড হয় না। ওকে, নট আয়োনাইজেবল। ওকে, এইবার এই স্ট্রাকচারের মধ্যে যদি আমরা ক্লোরিনটা দেখি তাহলে কিন্তু সেখানে ক্লোরিনটা আয়োনাইজেবল হবে না, আর আমাদের তিনটে আয়োনাইজেবল ক্লোরিন আয়ন লাগবে। এই স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ক্লোরিন আয়নই কিন্তু আমাদের ব্র্যাকেটের মধ্যে রয়েছে, মানে নো আয়োনাইজেবল ক্লোরাইড আয়ন। ওকে, আমরা এই ক্ষেত্রে যদি দেখি সেকেন্ডে, এটা কিন্তু তিনটে ক্লোরাইড আয়ন কিন্তু আমাদের ব্র্যাকেটের বাইরে রয়েছে, মানে এইটা আমাদের অপশন হবে 3 ক্লোরাইড আয়ন। এইখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা ব্র্যাকেটের বাইরে রয়েছে, মানে একটা ক্লোরাইড আয়ন আয়োনাইজেবল। এইখানে দুটো ক্লোরাইড আয়ন ব্র্যাকেটের বাইরে রয়েছে, মানে এখানে দুটো ক্লোরাইড আয়ন আমাদের আয়োনাইজেবল। ওকে, মানে আমাদের প্রয়োজন হবে তিনটে, তা এটাও অপশন হবে না, এটাও হবে না, এখানে তো মোটেই নেই। আমাদের তিনটে প্রয়োজন হবে, তিনটে রয়েছে বিতে, তো আমাদের অপশন বি এখানে আমাদের ট্রু অপশন হবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন যৌগটি SN2 রিয়াকশনে নিষ্ক্রিয়। ওকে, which of the following is inert or inactive towards SN2 reaction, মানে কোনটা SN2 রিয়াকশনটা শো করবে না। ওকে, এইখানে আমাদের বিভিন্ন কম্পাউন্ড দেওয়া রয়েছে। প্রথমে আমরা একবার SN2 রিয়াকশনের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা দেখে নেব, যে SN2 রিয়াকশনের SN2 রিঅ্যাক্টিভিটি অর্ডার, এই রিঅ্যাক্টিভিটিটা কার কার উপর ডিপেন্ড করে আমরা সেটা দেখে নেব। ওকে, এইটা ডিপেন্ডস অন স্টেরিক হিন্ড্রেন্স। ওকে, ডিপেন্ডস অন মানে যে কার্বনটার উপরে লিভিং গ্রুপটা রয়েছে, আমরা জানি যে দিস ইজ আ সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো যেখানে সাবস্টিটিউশন রিয়াকশন থাকে সেখানে একটা লিভিং গ্রুপ থাকে। ওকে, আর যে লিভিং গ্রুপটা থাকবে সেই লিভিং গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনের স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক রিপালশন এইটা আমাদের কম থাকতে হবে। ওকে, তো ডিপেন্ডস অন দ্য স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স যত কম থাকবে সেটা SN2 রিয়াকশনের জন্য তত বেশি রিঅ্যাক্টিভ হবে। ওকে, তো ডিপেন্ডস অন স্টেরিক হিন্ড্রেন্স, আমি শুধুমাত্র স্টেরিক হিন্ড্রেন্সটা লিখছি, বাকি তোমরা বুঝে যাবে। স্টেরিক হিন্ড্রেন্স অ্যান্ড দ্য নেচার অফ কার্বন অ্যাটম অ্যান্ড দ্য nature of carbon atom bonded to living group। লিভিং গ্রুপের সাথে যে কার্বন অ্যাটমটা যুক্ত রয়েছে তার নেচারটা কি, সেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি। ওকে, তার হাইব্রিডাইজেশনটা কি রয়েছে। ওকে, সেই কার্বন অ্যাটমটার সাথে যে লিভিং গ্রুপটা রয়েছে তার বন্ডিংটা কীরকম রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের একবার দেখে নিতে হবে। ওকে, এখন 1 ডিগ্রি যদি হয়, ওকে 1 ডিগ্রি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হয়, সেখানে স্টেরিক হিন্ড্রেন্স মোটেই থাকে না। ওকে, সেই ক্ষেত্রে SN2 রিয়াকশন কিন্তু সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হয়। তো এখানে আমরা একবার স্টেটমেন্টটা একবার লিখে নেব যে SN2 রিয়াকশন ফেভার্স লেস স্টেরিক্যালি হিন্ডার্ড প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, যেটা আমাদের প্রাইমারি কার্বন যেখানে থাকবে সেখানে কিন্তু রিঅ্যাক্টিভিটিটা বেশি থাকবে। তো SN2 রিয়াকশন ফেভার্স লেস স্টেরিক্যালি hindered primary alkyl halide, যেটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড সেটাকে কিন্তু সব থেকে বেশি ফেভার করে কে SN2 রিয়াকশন। ওকে, এইবার আমরা 1 বাই 1 স্ট্রাকচারগুলো দেখে নেব যে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে। প্রথম স্ট্রাকচার আমাদের দেওয়া রয়েছে দিস ইজ বেনজাইল ক্লোরাইড, আর এর ক্ষেত্রে আমাদের দিস ইজ দ্য লিভিং গ্রুপ, আর এই যে কার্বনের সাথে এই লিভিং গ্রুপটা যুক্ত রয়েছে সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন।
ওকে, কারণ এটা সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত রয়েছে। তো দিস ইজ 1 ডিগ্রি কার্বন, মিন্স দিস ইজ আ প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, দিস ইজ প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। ওকে, আর যেটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড আমরা এখানেও দেখলাম যে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড কি SN2 রিয়াকশনের জন্য কিন্তু রিয়াক্টিভ হয়। তো দিস ইজ রিয়াক্টিভ টুয়ার্ডস SN2 রিয়াকশন, মিন্স রিয়াক্টিভ, আমি শুধু রিয়াক্টিভ লিখছি। ওকে, নেক্সট যদি আমরা দেখি তাহলে এইখানে আমাদের যে লিভিং গ্রুপটা রয়েছে এটা যে কার্বনের সাথে যুক্ত রয়েছে সেই কার্বনটা কিন্তু আমাদের 2 ডিগ্রি কার্বন, এইটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বন। ওকে, আর এর সাথে এখানে আমাদের কটা বন্ডিং রয়েছে, একটা আমাদের পাই বন্ড রয়েছে, সিগমা বন্ড হচ্ছে আমাদের 1 2 and 3, তিনটে সিগমা বন্ড রয়েছে। তিনটে সিগমা বন্ডের কারণে এখানে আমাদের হাইব্রিডাইজেশন হবে sp2। ওকে, আর এখানে আরেকটা জিনিস যে ক্লোরিনের কাছে কিন্তু এখানে আমাদের লোন পেয়ার রয়েছে। ওকে, ক্লোরিনের কাছে আমাদের লোন পেয়ার রয়েছে, আর লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এর মধ্যে যে কনজুগেশনটা রয়েছে এখানে কি হবে, এই যে লোন পেয়ারটা এখানে কিন্তু রেজোনেন্সে পার্টিসিপেট করবে, আর এর ফলে কি হবে যে এইখানে আমাদের এই যে ডবল বন্ড রয়েছে, দিস ইজ কার্বন কার্বন, দিস ইজ কার্বন ক্লোরিন, আমি একটা পোর্শন এখানে আমি ড্র করলাম। এইখানে এই যে কার্বন আর ক্লোরিনের মধ্যে এই যে বন্ডটা এটা কিন্তু সিঙ্গেল বন্ড না, এটা একটা পার্শিয়াল ডাবল বন্ড, কারণ যেহেতু এখানে রেজোনেন্স হচ্ছে। ওকে, এটা পার্শিয়াল ডাবল বন্ড তৈরি করছে, আর পার্শিয়াল ডাবল বন্ড যেখানে তৈরি হবে সেই বন্ডটা কিন্তু সিঙ্গেল বন্ডের মতো হয় না। তো এই যে পার্শিয়াল ডাবল বন্ড, দিস ইজ পার্শিয়াল ডাবল বন্ড, আর এই পার্শিয়াল ডাবল বন্ড কিন্তু স্ট্রঙ্গার দ্যান সিঙ্গেল বন্ড, স্ট্রং বন্ড, দিস ইজ আ স্ট্রং বন্ড। আর স্ট্রং বন্ড হওয়ার কারণে কিন্তু এই বন্ডটা কিন্তু সহজে ভাঙবে না। ওকে, সহজে ভাঙবে না। আর আমাদের SN2 রিয়াকশানে কি হয় যে দিস ইজ এ সাবস্টিটিউশন রিয়াকশন, এখানে লিভিং গ্রুপটাকে বাইরে বের করতে হবে, আর এই ক্লোরিনটাকে কিন্তু বাইরে বের করার জন্য এই বন্ডটাকে ভাঙতে হবে, আর এই বন্ডটার ব্রেকিং কিন্তু সহজে হবে না, বন্ডটা সহজে ভাঙবে না ডিউ টু ইটস পার্শিয়াল ডাবল বন্ড নেচার। আর এর কারণে এই বন্ডটা স্ট্রং বন্ড হয়ে যায়, এটা সহজে ভাঙবে না। আর যদি সহজে এই গ্রুপটা লিভ না করে তাহলে কিন্তু SN2 রিয়াকশানে এটা কিন্তু সাড়া দেবে না, মানে এইটা কি হয়ে যাবে, নট রিয়াক্টিভ টু SN2 রিয়াকশন, ইট বিকামস লেস রিয়াক্টিভ অর নট রিয়াক্টিভ টু SN2 রিয়াকশন, মানে রেজিস্ট্যান্ট টু SN2 রিয়াকশন, নট রিয়াক্টিভ, নট রিয়াক্টিভ টু SN2 রিয়াকশন। ওকে, তো এই যে আমাদের এখানে ক্লোরোবেনজিনটা দেওয়া রয়েছে, এই ক্লোরোবেনজিন কিন্তু আমাদের SN2 রিয়াকশনের জন্য রিয়াক্টিভ হচ্ছে না, মানে এটা ইনার্ট, ইনার্ট টু SN2। ওকে, তো আমাদের অপশন কিন্তু এইটা হয়ে যাবে। পরবর্তী অপশনগুলো আমরা একবার দেখে নেব, যে আমাদের পরবর্তী যেটা দেওয়া রয়েছে দিস ইজ অ্যালাইল ক্লোরাইড। ওকে, তো এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা যদি দেখি CH2 ডাবল বন্ড CH2 অ্যান্ড ক্লোরিন, এই ক্ষেত্রে কি হয় যে যে কার্বনের সাথে লিভিং গ্রুপটা যুক্ত রয়েছে দিস ইজ 1 ডিগ্রি, তো দিস ইজ 1 ডিগ্রি অ্যালাইল ক্লোরাইড। ইয়েস, এটা 1 ডিগ্রি হওয়ার কারণে এখানে কি হবে যে এটা কিন্তু রিয়াক্টিভ হবে, আর তার সাথে সাথে এই যে লিভিং গ্রুপটা যখন এখানে লিভ করবে তখন কিন্তু এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, আর এই যে কার্বোক্যাটায়ন পজিটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এইখানে কিন্তু রেজোনেন্স হয়ে যাবে। ওকে, তো দিস ইজ রেজোনেন্স, এইখানে কিন্তু আমাদের একটা রেজোনেন্স স্টেবিলাইজড ইন্টারমিডিয়েট তৈরি হবে বা ট্রানজিশন স্টেট তৈরি হবে, তার কারণে কিন্তু এটা হাইলি রিয়াক্টিভ, দিস ইজ হাইলি রিয়াক্টিভ টু, this is highly reactive to SN2 reaction, this is highly reactive to SN2। এইবার পরবর্তীতে আমাদের যেটা দেওয়া রয়েছে যে 1 ক্লোরোপ্রোপেন, এই স্ট্রাকচারটা যদি আমরা দেখি 1 ক্লোরোপ্রোপেন CH3 CH2 CH2 অ্যান্ড Cl, এইখানে লিভিং গ্রুপটা যেটা বেরোবে এইটা আমাদের যুক্ত রয়েছে 1 ডিগ্রির সাথে, এটা আমাদের প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, আর এটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড হওয়ার জন্য প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, আর এটাও কিন্তু কি হয় যে রিয়াক্টিভ টু SN2। তো আমাদের রিয়াক্টিভ কোনটা হচ্ছে দিস ইজ রিয়াক্টিভ, দিস ইজ রিয়াক্টিভ, দিস ইজ রিয়াক্টিভ, বাট দিস
compound is not reactive, that is our benzyl chloride. This তো আমাদের এই তিনটে স্ট্রাকচার অ্যাক্টিভ হবে, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা রিঅ্যাক্টিভ কেন হবে না, কারণ এই ক্ষেত্রে আমাদের এটা প্রথমত এটা আমাদের পার্শিয়াল ডাবল বন্ড, দ্বিতীয়ত হচ্ছে এই বন্ডটা সহজে ব্রেক হবে না, ওকে। আর আরেকটা হচ্ছে যে অ্যাট্যাকিংটাও কিন্তু সহজে এখানে পসিবল হবে না, কারণ যে নিউক্লিওফাইলটা এখানে অ্যাট্যাক করবে সেটা কিন্তু সহজে এখানে অ্যাট্যাক করতে পারবে না ডিউ টু স্টেরিক রিপালশন। এই যে 2 ডিগ্রি কার্বন, যে লিভিং গ্রুপটা যেটা যুক্ত রয়েছে সেটা 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত রয়েছে, আর এইখানে এই 2 ডিগ্রি কার্বন কিন্তু এর স্টেরিক রিপালশনটা বেশি, এর স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি, সেই জন্য কিন্তু নিউক্লিওফাইল এখানে সহজে অ্যাটাক করতে পারবে না, তাই দিস বিকামস ইনার্ট টু SN2 রিয়াকশন, ওকে। তো দিস উইল বি আওয়ার আনসার। ওকে, আজকে এ পর্যন্তই। লেকচার PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, যারা এখনও জয়েন করোনি তোমরা এই লিঙ্কের মাধ্যমে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারবে। হ্যাঁ, আর একটা কথা, যে 1 ঘন্টায় আমরা 10টা প্রশ্ন এখানে সলভ করলাম। তোমাদের অনেকের বক্তব্য যে অনেক কম প্রশ্ন সলভ করা হচ্ছে, মাত্র 1 ঘন্টায় মাত্র 10টা। তো কিছু সেটা ডিপেন্ড করে প্রশ্নের উপরে। আজকের প্রশ্নগুলো কিন্তু একটু বেশি এক্সপ্ল্যানেটারি ছিল, এটা যদি আমরা এক্সপ্লেন না করতাম অনেকের অসুবিধা হতো, ওকে। যারা তোমরা স্ট্রং রয়েছে তোমাদের অসুবিধা হবে না, কিন্তু অনেকে রয়েছে যাদের অসুবিধা হবে, তো আমাকে সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হয়, ওকে। বাট ডোন্ট ওয়ারি, যেখানে কম এক্সপ্লেনেশন লাগবে আমি চেষ্টা করব মিনিমাম এক্সপ্লেনেশন রাখার, যাতে করে ম্যাক্সিমাম কোশ্চেন করানো যায়, ওকে। সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, কোনো ক্লাসে 15টা কোশ্চেন থাকবে, কোনো ক্লাসে 10টা, কোনো ক্লাসে 20টা, ইভেন কোনো ক্লাসে 30টাও থাকতে পারে। তো দ্যাট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ কোশ্চেন, ওকে। যদি কোনো প্রশ্নে স্ট্রাকচারটা বোঝাতে হয় বা কোনো প্রশ্নে যদি মেকানিজম বোঝাতে হয়, তাহলে সেই পার্টটা কিন্তু আমি অ্যাজ এ টিচার কিন্তু স্কিপ করতে পারি না, ওকে। তোমরা শুধু এটাকে 10টা প্রশ্ন নিয়ে চলবে না, একটা প্রশ্ন যখন আমরা বুঝবো তখন তোমাদের মাথায় রাখতে হবে যে একটা প্রশ্নের কনসেপ্ট থেকে আমরা পারিপার্শ্বিক যাতে আরও 50টা প্রশ্ন আমরা সলভ করতে পারি, এইটা কিন্তু তোমাদের উদ্দেশ্য হওয়া দরকার। এইটাকে 10টা প্রশ্ন হিসেবে কিন্তু দেখো না, 10টা প্রশ্নের পিছনে যে কনসেপ্টগুলো রয়েছে সেটা যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে সেখান থেকে কিন্তু আরও আমরা মোটামুটি 150-র বেশি প্রশ্ন সলভ করতে পারবো, ওকে। তো পারিপার্শ্বিক ব্যাপারটাও কিন্তু আমাদের ভেবে চলতে হবে, সো ডোন্ট টেক ইট অ্যাজ জাস্ট আ 10 কোশ্চেন সলিউশন, ওকে। এইটা আমরা 10টা প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা অনেক কনসেপ্টটা বুঝতে পারছি, আমরা কোশ্চেনটা কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা বুঝতে পারছি, ওকে। তো পারিপার্শ্বিক আর কী কী টাইপের প্রশ্ন হতে পারে সেটা আমরা বুঝতে পারছি, তো সেটাও একটু খেয়াল রাখবে, ওকে। আর যাদের বেশি প্রয়োজন প্রশ্ন হিসেবে কিন্তু সেটা আরও বেশিও করানো হবে, কোনো ক্লাসে 15টা, কোনো ক্লাসে 20টা, কোনো ক্লাসে 25টা, ইভেন কোনো ক্লাসে 30টা, ওকে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর যাদের একটু স্লো মনে হচ্ছে তোমরা স্পিডটা বাড়িয়ে দেখবেন। Okay, so thank you so much for watching today's video. দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। Till then, stay on, take care, goodbye.